আনিসের কবির চায়ে চুমুক দিলেন। তার পাশে বসা ফারহানা বেগম সবাই চিহ্নিত কম বেশি। আয়েশার বাড়ির লোকেরা ঘটনার আগামাথা কিছুই জানেন না। হঠাৎ ঘটায় এই বিষয়টাকে কিভাবে নেবেন বুঝতে পারছেন না। বেশ কিছুক্ষণ পর আনিস গলা ঝেড়ে বললেন, বেআই সাহেব, যে জন্য আপনাদের এত জরুরি তলব করলাম সেটা বলি এখন। আরুনা আমার ছোট বোন, অব্র আর রুদ্রর মা। ও এতদিন ছিল না এখানে। আজ আসায় আপনারা অবাক হয়েছেন জানি, কিন্তু আমির কথা বলেন মাঝপথে। উনি এতদিন কোথায় ছিলেন তাহলে? সবার মধ্যে পিনপণতার নীরবতা ছেয়ে গেল। সাথে সাথে আনিস রুদ্র দিক তাকালেন। কি বলবেন এখন? রুদ্র অভিব্যক্তিহীন তাকিয়ে। সে মিথ্যে খুব কম বলে, গুছিয়ে বলতে সময় নেই। এই মুহূর্তে কি বলবে, জ্যোতিষই হবে সেটাই ভাবছে। করুণা মাথা নিচু করে পায়ের পাতার দিক চেয়ে রয়েছেন। জীবনের টানাপোড়ায় সে ক্লান্ত। এত বছর পর বাড়ি ফিরে এরকম হাজার হাজার প্রশ্নের সম্মুখীন যে হতে হবে সে জানতো। সবে তো শুরু হলো, এখনো কত আত্মীয় স্বজন বাকি। বিদেশে ছিলেন বাবা। সকল চকিতে তাকালো সেজদির দিকে। সেজদি সুন্দর করে হাসলো, গুছিয়ে বলল, আন্টি আঙ্কেলের সাথে রাগ করে বিদেশে চলে যান। কারোর সাথে কোনো যোগাযোগ রাখেনি। সবাই অনেক খুঁজেছে কিন্তু পায়নি। যে নিজে থেকে লুকায় তাকে কি খুঁজে পাওয়া যায় বলো? সে আর তখন ছোট ছিলেন, আর অব্র ভাইয়া তো আরও ছোট। ওনার মায়ের চেহারাটাও ঠিকঠাক মনে নেই। তুমি তো স্যার, মানে রুদ্র স্যারকে চেনো। উনি অনেক রাগী মেজাজি মানুষ। ছোটবেলা থেকে এমন। মা এভাবে ছেড়ে যাওয়ায় অনেক কষ্ট পেয়েছিলেন। তাই পরবর্তীতে আন্টি ওনার সাথে যোগাযোগ করতে চাইলেও উনি করেনি। এত বছর পর আন্টি ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে সব ঠিকঠাক করলেন। স্যার ও মাকে ফিরে পেয়ে খুশি, সাথে বাড়ির সবাই খুশি। তাই এখনো পুরনো কথা টানা কি ঠিক হবে বলো বাবা? সবাই সবাইকে ফিরে পেয়েছে যখন, আমরা আর এসব নিয়ে মাথা ঘামিয়ে কী করবো, তাই না? ওনারা সুখী থাকলে আপু সুখী হবেন, আর আপু সুখী থাকলে আমরাও সুখী, তাই না বাবা? আমির মাথা নাড়লেন, কিন্তু বাকিরা হা করে সেজদের মুখের দিক চেয়ে রইল। সব থেকে বেশি ভরকেছে রৌদ্র আর আরুনা। দুজন দুজনের মুখ চাওয়াচাপনি করলেন কিছুক্ষণ। আমির ভুরুকুচকে বললেন, এসব তোমায় কে বলল? সেজদি চটপট বলো, আন্টি বলেছেন। আরুনা একবার ভাইয়ের দিক দেখলেন, এরপর ছেলের দিক। মনে মনে মেয়েটার বুদ্ধির প্রশংসা না করে পারলেনই না। আমির কিছু একটা ভেবে বলেন, সবই ঠিক আছে, কিন্তু আমাদের কাছে ওনাকে মৃত বলা হলো কেন? এবার উত্তরটা দিল রুদ্র, আমি কিন্তু কখনো মুখে বলিনি আমার মা বেঁচে নেই। এটা বাইরের মানুষের ধারণা মাত্র। মায়ের প্রতি রাগ থেকে ওনার ব্যাপারে যে আমার কোনো কোনো কথা আমি চেপে যেতাম। তাই আমার আচরণ দেখে সবাই ভেবে নিত নিজেদের মতন। আর অব্র যেহেতু খুব ছোট ছিল, ওনার মায়ের কথা খেয়াল ছিল না। ছোট মানুষ, বাকিরা যা বলছে ও তাই বুঝেছে। রুদ্র গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে থামলো। দম ফেলে সেজদির দিক তাকালো। সেজদি মিটিমিটি হেসে অতি সপ্তপণে কোমরের কাছে বৃদ্ধাঙ্গুল পিঠ ঠেকালো রুদ্রকে, যার অর্থ একদম পারফেক্ট। আরুনা স্পষ্ট দেখলেন দুইজনের চোখে চোখে ইশারা। মাথা নেড়ে মনে মনে ভাবলেন, দুটা মহাফাজিল। আনিস আর ফারজানা বেগম একে অন্যের দিক চেয়ে মুখ টিপে হাসলেন। বাকি পাঁচজন রুদ্র সেজুদির কথাতে সত্যি ধরে নিল। তাদের তো জানা নেই আরুনা সত্যি। মুনারা প্রশ্ন করলেন, জামাই বাবা কোথায়? উনি কি রুদ্র আটকে দিল ওনাকে? বেঁচে নেই। তার শক্ত কণ্ঠ আরুনার চোখ খিজে বুঝে আবার খুললেন। সধবা স্ত্রীর কানের কাছে স্বামীর মৃত্যুর কথা বড় বিটঘুটে লাগে শুনতে। লোকটা খারাপ, প্রতারণা হলেও ছিল তো স্বামী, সাথে জীবনের প্রথম প্রেম, প্রথম পুরুষ। ঘৃণা দেওয়ালের ফাঁক গলে কোথাও না কোথাও অনুভূতিরা আজও উকি দেয়। রুদ্রর উত্তর শুনে আমিরা মনেরা দীর্ঘশ্বাস ফেললেন। এবার তাদের কাছে সব পরিষ্কার হলো। দুঃখ প্রকাশ করলেন রুদ্র আর অব্রর উদ্দেশ্যে। বাবা মায়ের কহলের শিকার শেষমেশ ছেলেমেয়েরাই হয়। মোনারাও আরুনাকে সান্ত্বনা দিলেন অনেকক্ষণ। পুরোটা সময় আরুনা চুপ করে বসেছিলেন। সবার কথা শেষে আনিস খাবার বাড়ায় আয়োজন করতে বলেন। রাত অনেক হয়েছে, খাওয়া দাওয়ার সময় এখন। সাথে বাড়িতে কুটুম এসেছে। আয়োজন হবে রমরমা। ফারহানা বেগম আর আরুনা মিলে রান্নাঘরে গেলেন সব নিয়ে আসতে।
আরিশা যেতে চাইলে মৃদু ধমক দিয়ে চেয়ারে বসিয়ে দিলেন আরুনা। সার্ভেন্টদের সাহায্য অবধি নেবেন না আজ, গোটা দিন হবে শুধু তাদের দুজনের। সে যদি চেয়ার টেনে বসবে, তখনই পাশের চেয়ারে রুদ্র বসে পড়ল এসে। উৎফুল্ল মনটা তাৎক্ষণিক লজ্জায় ঢেকে গেল সেজুতির। অন্য পাশে আমির বসা। সেজুতি আস্তে আস্তে বসলো চেয়ারে, যেন জোরে বসলে চেয়ারে ব্যথা লাগবে। সেজুতি নিজেই অবাক হয়, আগের হুটোপুটি কোথায় হারালো তার। রুদ্রকে দেখলে নিজেকে ঠিকঠাক করা প্রতিযোগিতা শুরু হয় যেন। কি এক জ্বালা। সে যদি বসে, রুদ্র ধীর কণ্ঠে বলো থ্যাংক ইউ। সে যদি মুচকি হাসলো, তখন মিথ্যে বলে পরিস্থিতি সামলানোর জন্য এই ধন্যবাদ। ওইটুকু মিথ্যে যে ঘন্টা ধরে সাজিয়েছে সেই জানে। তাই তো গড়গড় করে বলতে পেরেছে। কিন্তু সে তো ধন্যবাদ চায় না, সে চায় অন্য কিছু। লোকটা সেসব বোঝে না কেন? রুদ্র হঠাৎই চোখ ফিরিয়ে তাকায়। সেজদিকে নিজের দিক চেয়ে আনমনে হাসতে দেখে দৃষ্টি শুরু করলো। সবার দিক একবার চোখ বুলিয়ে ফিসফিস করে বলল, থ্যাংক ইউতে না হয় বলবেন, তখনকার মতো একটা গিফট দিয়ে দেব। সে যদি হাসিটা চট করে থেমে গেল, থতমত খেয়ে প্লেটের দিক তাকালো, যেখানে ইতিমধ্যে ফ্রাইড রাইস তুলে দিয়েছেন ফারহানা বেগম। পুরো ডাইনিংয়ে গল্পে মশগুল। আমির আনিসের গলার আওয়াজই পাওয়া যাচ্ছে বেশি। বিয়ে থেকে তাদের মধ্যকার বেয়াই সম্পর্কটা বেশ জমেছে, বয়সও আগপিছু। ছোটরা শুধু শুনছি আর চুপচাপ। মোনারা, ফারহানা বেগম, আরুনাইরা আবার নিজেদের মতো গল্পে। খাওয়ার মাঝে আমির সেজদিকে বলল, তুমি তাহলে আমাদের সাথে চলো, বেড়ালে তো দুটো দিন। রুদ্র ভাত গলায় আটকালো তৎক্ষণাৎ। তালুতে উঠে গেছে। খুক খুক করে কেশে উঠতেই সবাই এক এক যোগে ব্যস্ত হয়ে পড়ল ওকে নিয়ে। আরুনা উঠে এসে ছেলের পিঠে বাম হাত বোলাচ্ছেন। সে যদি পানি এগিয়ে দিয়েছে আরও আর আগে। সব শেষে রুদ্র একটু ধাতস্থ হলো। ফারহানা বেগম চেয়ারে বসতে বসতে চিহ্নিত কণ্ঠে বললেন, একটু আস্তে খাবি তো বাবা, খেতে বসলে তো তাড়াহুড়ো করিস না তুই। কাজ কি পালিয়ে যাচ্ছে তোর? ফারহানা বেগম ধারণা রুদ্র কাজের কথা মনে করে ভাত তাড়াতাড়ি খাচ্ছিল। ছেলেটা এমনিতেও কাজ পাগল, কিন্তু রুদ্রর মনের অবস্থা ভিন্ন। সে যদি ছাড়াও সেটা আরও দুজন আঁচ করতে পেরেছে, অব্র আর আরিশা। সেজদের যাওয়ার কথা শুনেই রুদ্র বিষম খেলো। এই ব্যাপার তো পরিষ্কার। রুদ্র আরেক গ্লাস পানি খেলো। আরুণা শুধালেন, ঠিক আছিস এখন? হুম। যাও খেতে বসো। আরুণা মাথা নেড়ে আবার চেয়ারে বসলেন গিয়ে। রুদ্র টেবিলের নিচ থেকে সেজুতির এক হাত চেপে ধরল। স্বল্পে নড়ে উঠল সেজুতি। রুদ্রের ইঙ্গিত বুঝতে পেরে বাবাকে মৃদু কণ্ঠে বলো, সবে তো এলাম বাবা। রুদ্র একই সময় আরিশাকে ইশারা করলো কিছু বলতে। আরিশা যত্রতত্র ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ বাবা, ও তো পরশু এলো, এর মধ্যে চলে যাবে কেন? আরুণাও একই কথা বললেন। মেয়েটা আমার কাছে দুটো দিনও থাক ভাইজান, আপনার মেয়ে যখন ঘরে তো ফিরবেই। রুদ্র বিড়বিড় করলো, খুব শিগগিরই আমার ঘরে তোলার ব্যবস্থা করব মা, পার্মানেন্টলি। অন্তু লাফিয়ে ওঠে, অব্ররও আপত্তি। আমি দমে গিয়ে বলেন, আচ্ছা থাক তবে। রুদ্র আটকে রাখা শ্বাস এতক্ষণে ফেলল বোধ হয়। সে যদি চেহারার মেঘ কেটে ঝলঝলে সোনা রৌদ্র উঠল। আনিস বললেন, শুধু ও কেন বেয়াই থা সাহেব, আপনারাও আজ রাতে এখানেই থাকবেন? আমির আপত্তি জানালেন, না না, তা কি করে হয়? কেন হয় না বাবা, আমি তো আপনার ছেলের মতোই। ছেলের বাড়িতে বাবা মা থাকতে পারে না? এই আমাকে ছেলে বললেন তাহলে? অব্র কথায় আমির ইস্পিত হাসলেন। আনিস আমোদে কণ্ঠে বললেন, এবার জামাইয়ের সাথে বুঝুন ভাই, কি বলবেন বলুন। আমির হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে। সে যদি খুশি হয়ে গেল, সাথে বাকিরাও। আজকের দিনটা যেন সব খুশি একসাথে ঝরা দিচ্ছে আঁচলে। পড়তে গিয়ে মেতে গেল গল্পে। আনিস আর আমিরের গল্পের টপিক হলো দেশের হালচাল নিয়ে। কথার এক ফাঁকে আমি রুদ্র আর অভ্রকে উদ্দেশ্য করে বললেন, কাল তো তোমাদের অফিস আছে তাই না বাবারা? দুজন একসাথে মাথা নাড়ল। অভ্র মুখে বলল, জি বাবা। কটা দিন বের হবে? এই তো 10টার দিকে। ও ফিরবে কখন? 8টা বাজবে আঙ্কেল। রুদ্র উত্তরে আমি দম ফেলে বললেন, কাল সন্ধ্যা নাগাদ আসতে পারবে তোমরা? কেন? আমির এবার আরুনা আর আনিসের দিক ফিরলেন। প্রত্যেকের দৃষ্টি আমিরের তমাটে চেহারায়। আমি সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা দিলেন, কাল আমার বোন আর বোনের মেয়ে একটা বিশেষ দরকারে আপনাদের বাড়িতে আসতে চাচ্ছে, সেখানে সবার থাকাটা জরুরি। আনিস প্রফুল্ল কণ্ঠে বলেন, বেশ তো, আমরা তো আছি দুদিন, ওনারা আসতে বলুন। অব্র, রদু ওরাও না হয় কাল চলে আসবে তাড়াতাড়ি। কি বলিস রদু?
রুদ্র খাওয়া থেমে গেছিল আগে। তার বিচক্ষণ দৃষ্টি অনেক আগে আফিকাকে উটুটে বুড়ি হিসাবে আখ্যা দিয়েছে। আর তার মেয়ে তো নির্লজ্জতার 1 ডিগ্রি উপরে। এরা কেন আসবে হঠাৎ? রুদ্র একদম ইচ্ছে হলো না হ্যাঁ বলতে। সন্ধ্যা যা জ্বালাচ্ছে তাকে। এখনও বিভিন্ন নম্বর থেকে কল করে। অশুভ বাদর মেয়ে একটা। কিন্তু মামার কথার সাথে এখন হবু শ্বশুরের কথা। এসব অমান্য করা অভদ্রতা হবে। এতে শ্বশুর মেয়ে দিতে বেঁকে বসতে পারেন। আর সেজুতিকে নিয়ে রুদ্র কোনো রিস্ক নেবে না। সে সায় দিয়ে বলল ঠিক আছে। মুনারা আরুনাকে উদ্দেশ্য করে বলেন, আমার নাচানের মেয়েটা ভারী সুন্দর হয়েছে জানেন আপা। আরুনা বলল তাই? আপনার মেয়ে দুটো কিন্তু ভীষণ সুন্দর। মুনার হেসে একবার মেয়েদেরকে দেখলেন। তারপর বলেন, আমার মেয়েরা মাশাল্লাহ, তবে সন্ধ্যা ওদের থেকেও সুন্দর। ধবধবে ফর্সা গায়ের রং, কোনো খুঁত নেই চেহারায়। ফারহানা বেগম তাল মেলালেন, হ্যাঁ বিয়েতে দেখছিলাম আমি। আরুনা সব শুনে বলেন, তাহলে তো দেখতেই হচ্ছে একবার। সে যদি প্লেটের ভাত নাড়াচ্ছে না। সন্ধ্যার পপি আসবে শুনে খাওয়া থেমে গেছে। কি জন্য আসবেন ওনারা? ভেতরটা কীরকম কু ডাকছে। চিন্তা হচ্ছে খুব। পাশ ফিরে একবার রুদ্র দিকে তাকালো। রুদ্র সেজুতির মলিন চেহারা লক্ষ্য করে ভুরু উঁচিয়ে নীরব প্রশ্ন করলেন, কি হয়েছে? সে যদি মাথা নেড়ে তেমনি নীরব উত্তর বোঝালো, কিছু না। সত্যিই কি কিছু না? হঠাৎ করে কোলের উপর কেউ শুয়ে পড়ায় চমকে উঠলেন আরুনা। তাসবি পড়ছিলেন চোখ বন্ধ করে। এতেই মগ্ন ছিলেন। রুমে যে কেউ ঢুকলো খেয়ালই করেনি। চেয়ে দেখলো দুনিয়ায় তার সব থেকে প্রিয় মানুষটির চেহারা, রুদ্র। আরুনার ঠোঁটে হাসি ফুটল। তাসবি রেখে দিলেন আগের জায়গায়। রুদ্র চোখ বুজে মায়ের কোল আঁকড়ে শুয়েছে। আরুনা কোমল হাত ছেলের চুলে বোলালেন। বিলি কাটতে কাটতে জিজ্ঞেস করলেন, কখন এলি? রুদ্র চোখ খুলে না। মাত্র। ক্লান্ত লাগছে একটু। খাবার কেমন লেগেছে? রুদ্র মায়ের মুখের দিকে তাকালো। মৃদু হেসে বলো, তোমার রান্না খারাপ হতে পারে? আরুনা মুচকি হাসলেন। চোখের সামনে এখনো রুদ্রর শিশুসুলভ চেহারাটাই গেঁথে আছে। দাড়ি ভর্তি টান টান চামড়ার ছেলেটাকে সে যেন এখনো ছোটই দেখছেন। আজ আমি তোমার কাছে ঘুমাবো মা। রুদ্র ভরাট কণ্ঠ, অথচ আরুনার মনে হলো সেই বাচ্চা। রুদ্র বায়না বাজছে কানে। হেসে বললেন, আচ্ছা বাবা, ঘুমাস বরং। রুদ্র অল্প হাসল। সে চাইলেও কেন যেন শব্দ করে হাসি আসে না। একদমই আসে না তাও নয়, মাঝে মাঝে সেজুতির বোকা বোকা কথা শুনতে হু হা করে হেসে ফেলত। এর বাইরে তাহলে হাসি পায় না কেন? কি আছে ওই মেয়ের মধ্যে? তার হৃদয় মস্তক ছেড়ে এখনও হাসিটাও বশীকরণ করলো দেখি। তা বাবা, আপনার বয়স তো প্রায় 30 হতে যাচ্ছে। বিয়ে শাদী করবেন না? রুদ্র ভাবনা ছেদ পড়ল। ঘড়ি কেটে শুধালো, কিছু বললে? আরুনা ভুরু কুঁচকে বললেন, সত্যি শুনিসনি নাকি ফাজলামো করছিস? শুনতে পাইনি, কি বলেছিলে? আরুনা ছোট্ট নিঃশ্বাস ফেললেন। ফারহানা বেগমের কাছে খবর পেয়েছেন রুদ্র বিয়ের কথা শুনলেই চেতে যায়। আনিস অনেকবার বিয়ে করাতে চেয়েছেন, মেয়ে দেখে ঠিকঠাক ও করেছেন, কিন্তু রুদ্র নাকে হ্যাঁ বানাতেই পারেনি। অরুণা তখনও মনে মনে ভাবলেন, ছেলেটার বিয়ে অতি সত্বর দেবেন। কতদিন মুক্ত থাকবে তার ভরসা নেই। ওদিকে কী অবস্থা কে জানে। রেহানের কানে খবর কি পৌঁছায়নি এখনও? সে কি চুপ করে বসে থাকার মানুষ? কি হলো মা? হুম, কি বলছিলে বলো? ও হ্যাঁ, পরে একটু সময় নিয়ে বলবেন আরও না। বললাম যে বিয়ের বয়স তো অনেক আগেই হয়েছে রুদু। বইয়ের মুখ দেখাবি না মাকে। আরুনা ভাবলেন রুদ্র তেতে যাবে। এক্ষুনি তড়া করে লাফিয়ে উঠবে কোল থেকে। এই একটা দিন ছেলেটার যা রাগ দেখলেন, দেখলেন গম্ভীরতা, তাতেই বুঝ হলো এসব। কিন্তু তাতে অবাক হল করে দিয়ে রুদ্র অবলীলায় সহজভাবে বলল, করব। এতদিন তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আরুনা ভুরু উঁচিয়ে অবাক কণ্ঠে বলেন, আমার জন্য? হ্যাঁ, আমার মা ছাড়া আমি বিয়ে করি কি করে? আরুনার চোখ ছলছল করে উঠল আনন্দে। হেসেও ফেলে নিঃশব্দে। কাউকে পছন্দ করিস? আছে এমন কেউ? রুদ্র মাথা বোলালো, মায়ের হাত মুঠোতে নিয়ে বলল, আছে। তোমারও পছন্দ হবে আমি নিশ্চিত। রুদ্র দীনকণ্ঠ। অরুণার কেন যেন ঠোঁটের হাসিটা মিলিয়ে এলো। রুদ্র ধরে ফেলার পূর্বে আবারও চওড়া এসে বলেন, দেখাবি না সে মেয়েকে? দেখাবো, এখন আর কথা বলো না তো। কতদিন পর তোমার আদর খাচ্ছে, মন ভরে নিক, বাকি উত্তর তারপর দেব। অরুণার কথা বাড়ান না,
চুপচাপ ছেলের মাথায় হাত বোলাতে থাকেন। কিন্তু একটু আগে প্রফুল্ল চেহারাটা মলিন হয়ে গিয়েছে, যেন আরও প্রকট হলো ধীরে ধীরে। এই জন্যই হয়তো আগে আগে কোনো কিছু ভাবতে নেই। কোনো কিছু মনে মনে ঠিক করে রাখলে সেটা যদি না হয়, তখনই তো খারাপ লাগে কেন? আরুণা রুদ্র মুখের দিক তাকালেন। রুদ্র আরামাসে ঘুমাচ্ছে। আরুণা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ছেলের কথা ভেবে নিজের পছন্দ না হয় বিসর্জনই দিলেন। এ আর এমন কি, 21টা বছরের সুখ শান্তি বিসর্জন দিতে পারলেন, যেখানে সেখানে পুত্রবধূর তো কোন ছাড়। গভীর রাত। সে যদি একবার রুদ্র রুমের সামনে যাচ্ছে আসছে, পায়চারি করতে করতে পা ব্যথা হলেও থামছেই না। কিন্তু সাহস করে রুদ্র রুমের ভিতরে যেতে পারছে না। এই হিম্মত তার নেই। লোকটাকে বিশ্বাস করে না একটুও। কখন রেগে যায় বোঝা মুশকিল। আগে হলে রাগে রুদ্রকে মেনে নিতে পারতো সে যদি, কিন্তু ইদানিং রুদ্র সামান্য গম্ভীর হয়ে কথা বলেও মন খারাপ হয়। প্রেমে পড়ে সে যদির অবস্থা নাজেহাল। ওদিকে ঘণ্টাখানেক রুদ্রকে চোখের সামনে দেখতে পায়নি। সেই যে খাওয়ার টেবিল ছেড়ে উঠল, সবার বসার ঘরে আড্ডা দিল, রাত ভিতরে চায়ের আসর বসলো, সবাই ক্লান্ত হয়ে ঘুমাতেও গেল, কিন্তু রুদ্র দেখা নেই। আরুণা কতবার ডাকলো, কাজ করছি উত্তর সেন্ড করলেন মহারাজ। সে হাসপাসটাই না লাগছিল বলার বাইরে। অত লোকের ভিড়ে পারছিল না উঠে যেতে। কি এমন রাজকার্য যে একবার নিচে নামা গেল না? হুম। সে যদি ওড়না দিয়ে নিজেকে বাতাস করতে করতে হাসছে। গরম আবহাওয়া না হলে তার গরম লাগছে। রুদ্র রুমে কি যাবে নাকি যাবে না, কী করবে এসব ভেবে ভেবেই অস্থির সে যদি। হঠাৎ দাঁড়িয়ে পড়লো, থেমে গেল পায়চারি। পা টিপে টিপে গিয়ে রুদ্র ভিড়িয়ে রাখা দরজা আস্তে করে ঠেলল। দরজা আগে থেকে একটু বেশি খুললে রুমটা দেখা গেল। রুমের লাইট নিবানো। ডিম লাইটের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে রুদ্র বিছানায় নেই। কোথায় তবে লোকটা? সে যদি দরজা আগলে রুমের মধ্যে উকি দিল। খরগোশের মতো দেখালো মাথাটা। রুদ্রকে খুঁজতে ব্যস্ত সে যদি। আদৌ বুঝলো না কাঙ্ক্ষিত মানুষটা পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। তার পেছনে চোখ সরু করে মিটিমিটি হেসে দেখছে ওর কাণ্ড। রুমের কোথাও রুদ্র নেই। সে যদি মন খারাপ করে চবর্গ শব্দ করলো বিরক্তিতে। সোজা হয়ে নিজে নিজে বলো, এই লোকটা এমন কেন? রসহীন মানুষ। ওনাকে না দেখতে পেয়ে আমার যেমন হচ্ছে, এরকম ওনার হলে বুঝতে মজা। কেমন হচ্ছে আপনার? কানের কিছু একটা ফিসফিসে কণ্ঠ। সে যদি বরফ খণ্ডের মতো জমে গেল, যে রুদ্র বুঝতে একটু সময় লাগেনি। সে যদি এতটাই চমকেছে যে পেছনে ফিরতেও পারল না। শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকা সেজুতির পিঠ লেগে গেল রুদ্র প্রশস্ত বুকে। রুদ্র কাছাকাছি এসে দাঁড়িয়েছে। বরাবরের মতো থরথর করে উঠল সেজুতির পা দুটো। রুদ্র বুক সমান সেজুতি। রুদ্র ঝুঁকতেই তার উষ্ণ নিঃশ্বাস কাঁধে আশ্রায়। রুদ্র ভুলে বসল পৃথিবীর কথা। সেজুতির চুল থেকে ভেসে আসা শ্যাম্পুর ঘ্রাণটাকেও নেশালো কোনো বস্তু মনে হলো। সে আরও এগোলো। আরও যতটা এগালে আধা ইঞ্চি দূরত্বও থাকবে না দুজনের। নাক ডোবালো সেজুতির চুলের ভাঁজে। জড়ানো কণ্ঠে বলো, কয়েক মুহূর্ত আপনাকে না দেখলে আজকাল আমার ঘুমই হয় না সেজুতি। তাই জন্য না ঘুমাতে গিয়েও উঠে এলাম। অনেক বড় সর্বনাশ করলেন আমার। কোন জাদুতে বাঁধলেন? রুদ্রের নিষাক্ত কণ্ঠ, ফিসফিস আওয়াজ, গরম নিঃশ্বাস। কোমরের কাছে ঠান্ডা হাত চুলের ভাঁজে ডোবালো মুখ। সেজুতির টিকে থাকা দায় হলো। সেও ভুলে গেল সব কিছু। উল্টো ঘুরে জড়িয়ে ধরল রুদ্রকে। একরকম ঝাঁপিয়ে পড়ল যেন চওড়া বুকটায়। রুদ্র চমকিয়েছে খানিক। পরমুহূর্তে নিজেও জড়িয়ে ধরে সেজুতি রুদ্রর টি শার্ট পেটের কাছ থেকে খামচে ধরল দু হাতে। রুদ্রের হাতের বাঁধন বড় শক্ত। সে পিষে যাচ্ছে, আরও যেতে চাইছে। রুদ্রের মধ্যে বিলীন হতে তার সার্থকতা। কিছু সময় এভাবেই কাটলো। হঠাৎ নিচ থেকে বসার ঘরে আলো জ্বলে ওঠে। কেউ একজন পানি খেতে এসেছে। অন্ধকারে যে আলো ছড়িয়ে পড়ে বাড়ির কোনায় কোনায়। চোখে মুখে পড়তেই হুঁশ ফিরল দুজনের। খোলা জায়গায় এমন জড়িয়ে ধরে আছে। কেউ দেখলে কিভাবে? দুজন যত্রতত্র ছিটকে সরে গেল দুজনের থেকে। ঢুকে গেল পাশাপাশি কামরায়। তবে তাড়াহুড়োয় ভুল হলো একটা। রুদ্র রুমে ঢুকেছে সেজুতি আর সেজুতি রুমে রুদ্র। বুঝতে বুঝতে বেশ দেরি। সেজুতি বের হতে চেয়েছিল, বের হলো না। হাঁ করে দেখতে লাগলো রুদ্র পুরো ঘর। একেই বলে বিলাসবহুল, এত বড়? রুদ্র অব্র সকালের নাস্তা সেরে অফিসের জন্য বেরিয়েছে। সেজদিকে যেতে দিলেন না আরও না। নাস্তার টেবিলেই বললেন, আজ অফিসে যেও না মা, আমার কাছে থাকো। ওকে একটা দিন একটু ছাড় দেওয়া যায় না রুদু?
রুদ্র চোখ তুলে সম্মুখে বসা সেজদিকে দেখল। সে চেয়ে আছে উত্তরের আশায়। দৃষ্টিতে পরিষ্কার, সেও থাকতে চাচ্ছে আরুনার কাছে। রুদ্র মানা করতে চেয়েও পারল না। সে যদি অফিসে যাওয়া মানে পুরো 10 ঘন্টা কাছাকাছি থাকা। কিন্তু আরুনার চোখ মুখ আর আরুনার আবদার ফেলতে না পেরে ছোট করে বলল, ওকে। সে যদি খুশি হয়ে গেল। আরুনার পাশে দাঁড়িয়ে থাকায় জড়িয়ে ধরল তার কোমর। আরুনা মাথায় হাত বুলিয়ে হাসলেন। মেয়েটা একটু ভাল লাগে বলার বাইরে। পরমুহূর্তে কিছু একটা মনে করে হাসিটা কমে এলো। একই রকম অফিস কামাই দিলেন আমির। এর পেছনে হোতা অবশ্যই আনিস। সে আজ দাবা খেলবে, প্রতিযোগিতা করবে বলে ঘোষণা দিয়েছেন। সাথে বলেছেন যদি আমি হেরে যাই সবাইকে বিরিয়ানি খাওয়াবো। হাজি বিরিয়ানি স্যাম্পল মেনু। বিআই মশাই হারলে কী করবেন? আমির অনেক ভেবে ভেবে বললেন, যদি আমি হেরে যাই বিআই সাহেব যা বলবেন তাই। শেষ দেখা গেল আনিসই হেরে গেলেন। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে খাবার অর্ডার করতে বললেন আসিফকে। অব্র অনেকক্ষণ আরুনার কানের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করছে। সে অফিসে যেতে চায় না আজ। বাড়িতে এত আনন্দ হইচই, এসব ছেড়ে যেতে ইচ্ছে হয়। কিন্তু রুদ্রকে বলার সাহস তার নেই। তাই আরুনাকে ভাড়া করলো। আরুনা গেল না বলতে, রুদ্র শুনতেই সাপচাপ বলে দিল, এক কাজ করি মা, অফিস তালা ঝুলিয়ে আমিও বাড়িতে বসে থাকি। একজনকে তো রাখলে, এখন ওটাকেও রাখবে। তোমার ছোট ছেলে এমনিতেই ফাঁকিবাজ। বিয়ের জন্য টানা 15 দিন ছুটি দিয়েছি আমি ওকে। এখন আবারও ছুটি চাচ্ছে। পাশ থেকে অব্র লাফিয়ে বলল, না না, আমি ছুটি চাইনি। মা তো নিজেই বলেন। মা, আমি না তোমাকে বললাম আমি অফিসে অনেক কাজ। বাড়িতে থাকা সম্ভব না। অরুণা প্রথমে তাণ্ডব বনে গেলেন। অব্রই তো শিখিয়ে দিল এসব বলতে। পরের মধ্যে অব্রের ইশারা দেখে মাথা দুলিয়ে বলেন, না, ও কিছু বলেনি, আমি বললাম। রুদ্রজ্যোতির ফিতে বাঁধতে বাঁধতে বলো, কে কি বলতে পারে আমি জানি, চিনোই তো সবাইকে। অব্র মুখটা চুপসে গেল, চোর ধরা পড়ার মতন। ব্যস্ততা দেখিয়ে আলিশাকে বলো, দেরি হয়ে যাচ্ছে, আসি হ্যাঁ। 5 কেজি ভারী মিষ্টির প্যাকেট, নানান রকমের ফলমূল নিয়ে রওশন মিলে হাজির হলেন আফিকা। সন্ধ্যার আজান শেষ হতে হতেই তাদের গাড়ি এসে রুদুদের বাড়ির সামনে ভিড়ল। আফিকা গাড়ি থেকে নেমে পুরো বাড়িতে চোখ বোলালেন। বাড়িটা দেখলেই তার চোখ জড়িয়ে যায়। আর যখন ভাবেন এই বাড়ির মালিকের সাথে মেয়ের বিয়ে হবে, তখন তো খুশিতে আটখানা হয়ে আসেন। চোখের সামনে মেয়ের দামি শাড়ি, গা ভর্তি গহনা পরা মুখটা ভেসে ওঠে। আফিকা গদগদ হয়ে পাশে দাঁড়িয়ে থাকা সন্ধ্যাকে বললেন, চল। সন্ধ্যা পরনে কালো চুড়িদার, চুল ছেড়ে রাখা, হাত ভর্তি চুড়ি, ঠোঁটে লিপস্টিক, চোখে আইলাইনার টানা। তার খুশিতে বাকবাকম অবস্থা। রুদুর সাথে বিয়ের কথা হবে আজ, এটা ভাবলে আনন্দে অজ্ঞান হয়ে যাচ্ছে। আফিকা গেট দিয়ে ঢুকতে ঢুকতে বললেন, মাথায় কাপড় দে। সন্ধ্যা নিচের দিক চেয়ে মুখ বেঁকালো। মা বড্ড শিকালের, কিন্তু মানা করল না। সেই স্পর্ধা নেই। চুপচাপ ওড়না টেনে ঘোমটা দিল। আফিকে আবার বললেন, তোর বাপটার উপর যে কি মেজাজ, খারাপ লাগছে। একমাত্র মেয়ের সম্বন্ধ পাকা করব, অথচ লোকটার কাজের অজুহাত। একদিনের জন্য এলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো শুনি। সব যদি আমারই করতে হয়, তাহলে মেয়ের বাপ হয়েছে কি করতে? আফিকার কণ্ঠে বিরক্তি। সন্ধ্যা উত্তর দিল না। তার একটু চিন্তা চিন্তা হচ্ছে। রুদ্র যে হারে তাকে ইগনোর করে, বিয়েতে রাজি হবে তো? মামের বাড়ির মূল দরজার পাশে লাগানো ডোরবেল টিপল। আফিকা ভেবেছিল বেআইন কেউ একজন খুলবে, সবাই তো জানে তারা আসছে। দরজা খুলে যেতেই লম্বা করে সালাম দিয়ে ওঠেন, আসসালাম। কাজের মেয়েটির চেহারা দেখতেই থেমে গেলেন। সালাম সম্পূর্ণ হলো না আফিকার, হাসিটাও নিভে গিয়েছে। কর্কশ কণ্ঠে বলেন, এই মেয়ে, তুমি কে? মেয়েটির রূপ উড়ে গেল ভয়ে। এরকম বাসখাই কণ্ঠ কোনো মহিলার হয়? উত্তর দেওয়ার আগে হাজির হলেন ফারহানা বেগম। আমোদে কণ্ঠে বলেন, আরে আসুন আসুন, কি সৌভাগ্য। এই চম্পা, যাও তো বাকিদের ডাকো। চম্পা ভয়ে ভয়ে আরেকবার আফিকাকে ডেকে কেটে পড়ল দ্রুত। আফিকার নিভে যাওয়া হাসিখানা দপ করে জ্বলে উঠল আবার। সন্ধ্যা সালাম দিল ফারহানা বেগমকে। তাদের ড্রাইভার পেছন পেছন এসে ফল মিষ্টি রেখে গেল ডাইনিং টেবিলের কাছে। ফারহানা বেগম ওনাদের সোফায় বসালেন। একে একে হাজির হলেন আমির, মোনারা, আনিস সহ বাকি সকলে। আসিফ ফোনে ব্যস্ত থাকা মানুষ, তার গার্লফ্রেন্ড ফোনে কথা বলতেছে। মায়ের ডাকে সেও হাজির। আরুনা ফিরে আসার ব্যাপারে আমির গতকাল ফোনে আফিকাকে সব জানিয়েছে। সাথে ছোট মেয়ের মিথ্যের বুলি আওড়াচ্ছেন।
তাই আজ তার আফিকা কোনো প্রশ্ন করলেন না আরুনাকে নিয়ে, বরং আরুনা আসতেই উঠে গিয়ে কোলাকুলি করলেন। হবু বেআইন হলে কথা। সন্ধ্যা তো কয়েক ধাপ এগিয়ে, সে গিয়ে পা ছুঁয়ে সালাম করলেন। সে যদি আরুনার পেছনে এসে দাঁড়িয়েছে কেবল। সন্ধ্যার কাণ্ড দেখে চোখ তালুতে উঠে গেল তার। অতিভক্তি আবার চোরের লক্ষণ না হয় আলে। আরুনা ব্যস্ত হয়ে সন্ধ্যাকে দাঁড় করালো। থাক মা, আল্লাহ সুখী করুক। সন্ধ্যা থুতনি ধরে বলেন, মাশাল্লাহ, মুনা আপা দেখি একদম সঠিক বলছেন। খুব সুন্দর তুমি। সন্ধ্যা মুচকি হাসলেন। আফিকা হৈ হৈ করে বলে ওঠেন, হ্যাঁ, আমার মেয়ের লাকি একটা। আনিস অরুণাকে বলেন, দাঁড়িয়ে কেন, বস, আয়। অরুণা গিয়ে ভাইয়ের পাশে বসলেন। সেজদির পাশে এসে আয়েশা দাঁড়ায়। কানের কাছে মুখ নিয়ে বলল, এরা হঠাৎ কী মতলবে এলো বলতো? সে যদি কাঁধ উঁচু করে বলো, কি জানি, বুঝতে পারছি না। এর মধ্যে সন্ধ্যা ডেকে বলো, এই সে যদি, কেমন আছিস? আরিসাপু, কী খবর তোমার? সংসার কেমন কাটছে? দুজনে হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ। বড়দের আলাপ আলোচনা বেশ অনেকক্ষণ চলল। আপিকা প্রতিটি কথার মাথায় মেয়ের গুণগান গাইলেন। আমার মেয়ে পড়াশোনায় ভালো, ভালো রান্নাবান্না জানে, ঘরের কাজে তো খুব পটু। কথা যাই দিয়ে শুরু হয় না কেন, আপিকার সব কথা শেষ হয় সন্ধ্যাকে দিয়ে। আর ততবারই সন্ধ্যা লাজুক লাজুক হেসে মাথা নামিয়ে নেয়। সে যদি শুধু আর চোখে সন্ধ্যার হাসি দেখে আর ভাবে এদের উদ্দেশ্য কি। রুদ্র আর অব্র এলো ঠিক 7টায়। রুদ্রকে দেখতে সন্ধ্যা গটিয়ে গেল। লজ্জা লজ্জা ভাব ফুটল চেহারায়। সে যদি স্পষ্ট দেখল সেসব। অব্র গিয়ে ফুপু শাশুড়ির পা ছুঁয়ে সালাম করে কুশলাদি সুদায়। এরপর সন্ধ্যার কাছে গিয়ে বলল, কি খবর সুন্দরী শালিকা? সন্ধ্যা হেসে বলল, ভালো ভাইয়া, আপনার? তোমার বোন থাকতে আমি খারাপ থাকতে পারি? আরিশা ভেঙচি কাটল একটা, পরপর হেসে ফেলল। হাসলো অব্র, সন্ধ্যাও। কিন্তু সেজদির হাসি পাচ্ছে না। তার মনের ভেতর কেমন কেমন করছে, ভয় লাগছে। বারবার রুদ্র দিকে একই সাথে 4টে চোখ তাকাচ্ছে। রুদ্র আসার পর একবার সেজদের দিক চেয়েছিল, তারপর এসে বসলো সিঙ্গেল সোফায়। আপিকে ভেবেছিলেন রুদ্র তাকে সালাম করবে, পা ছুঁয়ে না করলেও অত্যন্ত মুখে সালাম দেবে। কিন্তু রুদ্র একটাও করল না। এসে থেকে শুধু এক গ্লাস পানি দিতে বলে বসে পড়ল। আফিকা দায়সারাভাবে মেনে নিলেন রুদ্র ব্যবহার। এই বয়সে তো পয়সাওয়ালা হলেই রক্ত গরম থাকে, অহংকার তো আরও আগেই থাকবে। নিজের হাত যুক্তি সাজিয়ে শেষে গমগমে কণ্ঠে শুধালেন, ভালো আছো বাবা? রুদ্র একটু না হেসে জবাব দিল, জি। পাল্টা জিজ্ঞেসও করেনি। অরুণা অসহায় চোখে ভাইয়ের দিক তাকালেন। ছেলেটা একরকম কিভাবে হলো? আনিস বোনের চোখে ভাষা বুঝে নিলেন যেন। ইশারায় বললেন, ও এরকমই। আমির একদম নিশ্চুপ। আফিকের উদ্দেশ্যে তিনি তার স্ত্রী যা, কিন্তু এখানে তারা নীরব দর্শক। শুধু দেখবেন, শুনবেন, একটা কথা বলবেন না। সবাই রাজি হলে হলো, না হলে না। এসব নিয়ে মেয়ের ঘরে অশান্তি করার ইচ্ছে আমিরের নেই। রাতে বারবার মুনারাকে সাবধান করেছে, একটা কথাও যেন এই ব্যাপারে না বলতে। আপার ব্যবহার আপাই বুঝে নিক, যা বলার আপাই বলুক। মুনারও তার নির্বাক চলচ্চিত্র। সবশেষে আপিকা গলা ঝাড়লেন, প্রস্তুতি নিলেন কথাটা তোলার। ঘটনা বুঝতে পেরে সন্ধ্যার বুক ধুকপুক শুরু হলো। সে কতবার যে রুদ্রদিক চেয়েছে হিসাবই নেই। এখন তো রুদ্রও জানে তার মনের কথা, তার জন্যই তো লজ্জা হচ্ছে বেশি। আপিকা আরুণের উদ্দেশ্যে বললেন, আপা, আমি তো আগেই বলছি, আমার মেয়ের লাখে একটা। এই ব্যাপারে আপনি যার কাছে খোঁজ নেবেন সেই বলবে এই কথা। মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়েছে, সব মাই চায় একজন ভালো পাত্রস্থ করতে মেয়েকে, তাই না বলুন? আরুণা মাথা নেড়ে বললেন, জি, তা তো বটেই। কথাটা বলতে বলতে এদিক ওদিক সবার দিক তাকালেন একবার। এসব কথা কেন উঠলো বুঝতে পারছে না। আফিকা বললেন, আমি বরং কথাগুলো খোলাখুলি বলি। আসলে আমার মেয়েটারও ইচ্ছে, সাথে আমারও। আর আমার মেয়ের জন্য আপনার বড় ছেলেকে আমাদের ভারী পছন্দ। আপনারা রাজি থাকলে ওদের 4 হাত এক করে দিতে চাই। আল্লাহ দিলে আমাদের অবস্থা কিছু কম নয়। চাইলে আমিরের থেকে জেনে নিতে পারেন। কথা শেষ করে আপিকা প্রশস্ত হাসলেন। আদৌ বুঝতে পারলেন না কথাটার মাধ্যমে বসার ঘরে কত বড় বোমা ফাটালেন তিনি। সেজদির মাথা চক্কর দিল, ঝিমঝিম করে উঠল। পরে যাবে ভেবে পাশে দাঁড়ালো আর ঈশার হাত খপ করে চেপে ধরল। আরিশা সহ বাকি সবাই দৃষ্টি তখন রুদ্র দিকে। রুদ্র প্রতিক্রিয়া জানতে উৎসুক তারা।
রুদ্রের চোয়াল শক্ত, দাঁত পিষে সে সন্ধ্যার দিক তাকালো। তখন চোখে পড়ল বিষণ্ণ সেজুতির চেহারা। সেজুতির করুণ চোখে তাকিয়ে মুখটা টকটকে লাল, নাকের পাটা ফুলছে, যেন এই কেঁদে ফেলবে। রুদ্র চোখ বুজে শ্বাস ফেলল। শান্ত কণ্ঠে সন্ধ্যাকে বলল, আপনার বোধহয় লজ্জা নেই সন্ধ্যা, নির্লজ্জ আপনি। সকলের সামনে এরকম একটা কথায় সন্ধ্যার চোখ বেরিয়ে আসে। আফিকের দৃষ্টিও বিস্ফোরিত। হতভম্ব হয়ে বলেন, এসব কি বলছো তুমি? রুদ্র মুখের উপর বলল, যা সত্যি তাই বলছি। কোনটা সত্যি? আমার মেয়ে নির্লজ্জ? কিসের ভিত্তিতে এরকম কথা বলে? হ্যাঁ? আফিকা তেতে গিয়েছেন। আমির ইশারা করলেন শান্ত হতে, তবুও লাভ হলো বলে মনে হয় না। রুদ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আপনার মেয়ে আমাকে বহুদিন ধরে ফোন করছে, বলা যায় রীতিমতো বিরক্ত করছিল। এই নিয়ে হাজারবার আমি তাকে বুঝিয়েছি আই ডোন্ট লাইক হার, কিন্তু সে আমার কথা কানে তোলেনি। আজ একদম আপনাকে নিয়ে বিয়ের কথা বলতে এলো। কেন? আমি কি একবারও আপনার মেয়েকে বলছি ওকে বিয়ে করতে চাই? তাহলে কোন মুখে এলো সে এখানে? এরকম মেয়েকে বলার জন্য নির্লজ্জ কথাটা ছাড়া আমার মাথায় কিচ্ছু আসেনি। আর একে বিয়ে করবে রুদ্র রোশন চৌধুরী? ফানি। অপমানে সন্ধ্যার মুখ থতমত হয়ে এলো। আবেগের মাথায় বাজ পড়ল। অবাক চোখে মেয়ের দিক তাকালেন। এ তো কাহিনী জানলেই পায়ে রাখতেন না এবারই। বিয়ের কথা তো বহুদূর। আবেগের মেয়েটাকে মোটা কণ্ঠে শুধালেন, এসব সত্যি? সন্ধ্যা অপরাধীর মতো মাথা নামিয়ে নিল। এক জীবনে এত লজ্জা বাকি ছিল কে জানতো। রৌদ্র ফোনে বিরক্ত হতো ঠিক, কিন্তু সে ভেবেছিল বিয়ের কথা উঠলে না বলবে না। ফেলে দেওয়ার মতো মেয়ে নাকি সে? কিন্তু পাশা উল্টে যাবে এভাবে কে বুঝেছে? রুদ্র যে এক কথা মানুষ এবারও হাড়ে হাড়ে টের পাচ্ছে সন্ধ্যা। আবিকের আগে কটমট করছেন। এতক্ষণ মেয়ের নামে কত ভালো ভালো কথা বললেন, অথচ মেয়ে দিন শেষে এমন বেহায়ের মতো কাজ করলো একটা। মাথা হেট করে দিল। রেগে মেয়েদের এগোতে ধরলে মোনারা হাত চেপে ধরেন আফিকার। মেয়ের শ্বশুরবাড়ি এটা, সিনক্রেট করার মতো জায়গা নয়। আফিকা শান্ত হলেন, তাও ভেতর ভেতর মেয়ের ওপর আগে হিসহিস করছেন। এই লজ্জা কোথায় রাখবেন তিনি? সন্ধ্যার গা কাঁপছে ভয়ে, বারবার ঢোক গিলছে, থুতনি এসে বুকে ঠেকেছে। আফিকা ঠান্ডা মাথায় ভেবে ধাতস্থ করলেন নিজেকে। যেখানে মেয়ের অন্যায় খুব নগণ্য বোধ হলো। রুদ্রকে বললেন, ও তোমাকে পছন্দ করে বাবা, তাই এরকম করেছে, না হলে আমার মেয়ে তো এরকম নয়। কই, আমাদের তল্লাটে তো অনেক ছেলে ওকে বিয়ে করতে চায়, কত সম্বন্ধ আসে ওর জন্য, সেসবে আমার মেয়ে পাত্তাই দেয় না। সেখানেও নিজে এসে আমাকে তোমার কথা জানিয়েছে। তুমি বরং ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় ভাবো। এটি মাথা নিচু করে সন্ধ্যা দিকতে তাকালো একবার। তার কষ্টে বুক ফেটে যাচ্ছে এখন। সন্ধ্যা রুদ্রকে সত্যি সত্যি পছন্দ করে তাহলে? সে তো ভেবেছিল সময় কাটানোর জন্য বলেছিল, যাকে বলে আধুনিক টাইম পাস। এর আগে সন্ধ্যার অনেক বয়ফ্রেন্ডের খবর জানতো সে যদি। সন্ধ্যা স্বেচ্ছায় বলতো, বয়স পিটাপিটি হয় মিল ছিল দুজনের। সেজুতিদের বাড়ি বেড়াতে এসে রাতে ঘুমাতো ওর পাশে। কত ছেলের সাথে ফোনে ভোর অবধি কথা বলতো, কিন্তু কোনোটাই 10-12 দিনের বেশি টিকতো না। এর বেশি দিন প্রেম করতে ভাল লাগতো না বলে ইনিয়ে বিনিয়ে ব্রেকআপ করতো সন্ধ্যা। আর সেই গল্প হাসতে হাসতে শোনাতো সেজুতিকে। এসব কারণেই তো সেজুতি রুদ্র ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি। ভেবেছে চোখে দেখে ভালো লেগেছে সন্ধ্যার, বিয়ে থেকে ফিরে গেলে ঠিক হয়ে যাবে। অথচ এই জল কত দূর গড়ালো যে বিয়ের প্রস্তাব অব্দি এলো। সন্ধ্যা রুদ্রকে নিয়ে সিরিয়াস জানলে সে যদি কোনোদিন নিজের অনুভূতিতে প্রশ্রয় দিত না, ভুল করে রুদ্রকে পাওয়ার কথা ভাবতো না। এখন কি হবে? রুদ্রের প্রতি আসক্তি যে পরিমাণের দিন দিন বেড়েছে তার, চোখের সামনে তাকে অন্যের হতে দেখবে কী করে? রুদ্র যতই না বলুক, আরুণা যদি রাজি হয় রুদ্র রাজি হবে নিশ্চিত। মায়ের প্রতি রুদ্র অঘম টানে সেজদির মাথায় এরকম কথাই আসছে। তাছাড়া রুদ্র পাশে সন্ধ্যাকে মানায়। দুজনের গায়ের রং থেকে শুরু করে হাইট সব পারফেক্ট। ইনফ্যাক্ট সন্ধ্যার বাবার টাকাও আছে, সেজদির নেই। তারা মধ্যবিত্ত, সামান্য এক সাংবাদিকের মেয়ে যেখানে রুদ্র সেখানে আকাশের চাঁদ। সেজদির দম আটকে আসছে কষ্টে। এতদিন এই যুক্তিগুলো মাথায় আসছেনি কেন? আজ কেন সব পালাকর্মে এসে সায়ুতন্ত্রে খোঁচাচ্ছে? সেজদির ধ্যান ভাঙল রুদ্র রাশভারী আওয়াজে। সে আফিকাকে সোজাসাপটা বলছে, ভাবাভাবির কিছু নেই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই না। আফিকার প্রশ্ন করলেন, কেন জানতে পারি? আমার মেয়ে কি কম আছে? রূপে গুণে সব দিক দিয়ে সেরা ও। বাপের টাকা পয়সাও কম নেই।
হ্যাঁ, হয়তো তোমাদের মতো নেই, কিন্তু আমরাও ভিখারি না। রুদ্র উঠে দাঁড়ায় বসা থেকে। তারপর ভদ্রভাবে বলে, আপনারা ঠিক কি? সেসব জন্য বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আপনারা প্রস্তাব এনেছেন, আমরা শুনেছি। আমার সিদ্ধান্ত নিশ্চয়ই আপনার কথা অনুযায়ী নেওয়া হবে না? আনিস বিরক্তিতে মাথা নাড়লেন। এই ছেলের একঘেয়েমি দেখতে দেখতে সে ক্লান্ত। কত মেয়ে দেখলো এখন পর্যন্ত, প্রত্যেকবার এরকমই তর্ক করে সব ভেস্তে দিয়েছে। চিরকুমার থাকার পণ করেছে নাকি? আনিস বোনের দিক তাকালেন। আর উনি নির্লিপ্ত। সবার কথা শুনলেও নিজের মুখে কোনো কথা নেই। রুদ্র একটু থেমে বলো, আর তাছাড়া? আনিস যতর প্রশ্ন করলেন, তাছাড়া? রুদ্র জোরালো শ্বাস ফেলল। ঘাড় কাত করে সেজুতির দিক তাকালো। পকেটে দুহাত গুজিয়ে একদম ওর সামনে গিয়ে দাঁড়ালো। রুদ্রর উপস্থিতি বুঝে সেজুতি মেজের দিক চেয়ে চোখ তুলল তখন। বাকিরা বোঝার চেষ্টায় রুদ্রর আচরণ। সন্ধ্যা তো কৌতূহলে একবার সেজুতির কি দেখছে, একবার রুদ্রকে। এই মুহূর্তে রুদ্র সেজুতির মধ্যখানে সন্ধ্যা। সেজুতি রুদ্র নিশ্চল চোখে একে অন্যের দিক তাকিয়ে, আর সন্ধ্যা মধ্যে থেকে দুজনের দিকে। রুদ্র সেজুতির কম্পমান চোখে চোখ রেখে নির্ভীক নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি সেজুতিকে ভালোবাসি। বিয়ে করলে ওনাকেই করব। সঙ্গে সঙ্গে বসার ঘরে বিরাট এক বজ্রপাত পড়ল যেন। সকলের কান ঝাঁঝিয়ে উঠল এই একটা কথায়। সেজুতির চোখ কোটর থেকে বেরিয়ে এলো। বিস্ময়ে ভার নিতে না পেরে সত্যি সত্যি মাথা ঘুরে পড়ে গেল।